আপনার মুখে কোনো ভালো কথা নেই নাকি? হ্যাঁ, যখনই কথা বলেন মানুষকে কষ্ট দেওয়ার কথা বলেন। নিজে একজন মেয়ে হয়ে অন্য মেয়েকে এমন সময় এই ধরনের কথা বলতে মুখে বাধে না আপনার? ফুপু সবকিছু আল্লাহর দান, তাই কার সাথে কি হবে এসব নিয়ে খারাপ চিন্তা বাদ দিয়ে ভালো চিন্তা করেন আর দোয়া করেন অনু আর বাচ্চা যেন ভালো থাকে। আরে বাদ দাও, তোমার ওর কথা নিন্দুক কোনোদিন কারো নিন্দা করা ছাড়ে না। তোমার ফুপু কোনোদিন ভালো কথা বলবে না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমরা অনুর খেয়াল রাখতে চেষ্টা করব ভালোভাবে। তারপর অনু নিজের সবকিছু গুছিয়ে আবিরের সাথে যাবার সময় মৌয়ের কান্না দেখে কে অনু মৌকে কান্না করতে দেখে বলে, আপনাদের যদি আপত্তি না থাকে তাহলে মৌকে আমার সাথে করে আমাদের বাড়িতে নিয়ে যাই। মৌ যখন তোমাকে একা ছাড়তে চাইছে না তখন তোমার সাথে নিয়ে যাও, আমাদের কোনো সমস্যা নেই। মৌ তো সেই খুশি হয়ে তাড়াতাড়ি রেডি হয়ে অনুর পাশে এসে দাঁড়ায়। আয়াত মৌকে বলে, শোন ফকিন্নি, ভাবির সাথে যাচ্ছিস ভালো কথা, ভাবির ভালো করে খেয়াল রাখবি আর প্রতি মিনিটের আপডেট আমাদের ফোন করে বলবি। এই, আমি ভাবির একমাত্র ননদ, তার সাথে ঘুরতে যাচ্ছি, কোনো সাংবাদিকতা করতে যাচ্ছি না যে প্রতি মিনিটের আপডেট তোমাদের দিতে হবে। দেখ মৌ, যা বলছি তাই করবি, না হলে তোর ঘাড় মটকায় দিব। উফ আর পারি না। তোরা কবে বড় হবি আমাকে বলবি? কিছুদিন পর পিতৃর সাথে তোদের বাচ্চাগুলো সহ্য করতে হবে। সব তো সায়ান ভাইয়ের, আমি কিছু করি নাই। ওরে আমার কদুর পাতারে, কিচ্ছু জানে না। তারপর অনু মৌয়ের হাত ধরে বাইরে আসে। সবার থেকে বিদায় নিয়ে অনু বাবার বাড়ি চলে আসে। এদিকে এতদিন পর বাবার বাড়িতে অনুকে দেখে সবাই তো সেই খুশি আর ইমোশনাল হয়ে যায়। অনু বাবার বাড়িতে আসছে সেই খবর পেয়ে রিমার পরিবারও চলে আসে। আজ তোর পছন্দের সব কিছু রান্না করেছি। আমি তোর সাথে বাড়িতে থাকবো, দেখে অফিসের কাজ সব ম্যানেজারকে বুঝিয়ে দিয়েছি। তোকে দেখার জন্য তো আমাদের থাকতে হবে। কতদিন পর আবার এই বাড়িতে তোর হাসিতে মুখরিত হবে ভাবা যায়? আমার বান্ধবী বাড়িতে আসতে না আসতে আপনাদের এমন ইমোশনাল কথা শুরু। মেয়েটার এমন অবস্থায় সবাই খুশি থাকবো তা না। মা, আমি ভাবছি আমি তো এখন এই বাড়িতে থাকি না, বাড়িটা তো ফাঁকা হয়ে গেছে। এবার না হয় বাড়িটাকে ভরার ব্যবস্থা করো। বাড়ি ভরার জন্য কি এখন গরু ছাগল পালতে শুরু করে দেব? মা, তোমার চোখে সারা জীবন আমি পড়েছি, তাই না? তা না হলে কি ছেলেকে চোখে দেখো না? আমার ছেলে মাশাআল্লাহ দেখতে ভালোই, খারাপ কেন হতে যাবে যে চোখ পড়বে না? এবার ছেলের বিয়ে দিয়ে বাড়িতে মেয়ে নিয়ে আসো। মেয়ে তো গাছে ঝুলে আছে, যাকে ইচ্ছে বাড়িতে নিয়ে চলে আসবো। গাছে ঝুলে থাকবে কেন? তোমার পাশে বসে আছে। অনুর মা পাশে তাকিয়ে দেখে রিমা বসে আছে। তুমি জীবনে ছেলে বিয়ে দেবে না, তা আমি জানি। আবির ভাই রিমাকে পছন্দ করে, এবার তোমাদের যা খুশি তাই করো। আবির বেচারা লজ্জায় মাথা নিচু করে থাকে। রিমা লজ্জা পেয়ে অনুর পাশে এসে বসে। দুই বাড়ির সবাই অবাক, কিন্তু খুব বেশি খুশি আজ। যাক, দুজন দুজনকে পছন্দ করে এটাই অনেক। দুই পরিবার মিলে ঠিক করে অনুর বাচ্চা হবে, তারপর বিয়ের অনুষ্ঠান করা হবে। কিন্তু আজ যখন অনু আসছে তখন কাল ঘরোয়াভাবে তিন পরিবার মিলে এঙ্গেজমেন্ট করে রাখবে। তারপর রিমার পরিবার চলে যায়। এদিকে মৌ আয়াতকে কল দিয়ে সবকিছু ডিটেলে বলে। ভাগ্যেশ ভাবি তোকে তার ভাইয়ের ঘাড়ে ঝুলিয়ে দেয়নি। ভাবি চাইলে তো আর আমাকে কন্ট্রোল করতে পারবে না। তোর মতো ভেজালকে কেউ পছন্দ করে কারো গলায় পরাবে না। পরদিন সকালে অনুদের বাড়িতে আরিয়ানের বাড়ির সবাই চলে আসে। এদিকে অনু তো সেই খুশি, বান্ধবী ভাবি হবে ভাবতে খুশি লাগছে। আয়াত অনুর জন্য চকলেট আনে অনেকগুলো। সবার সামনে অনুকে চকলেট দেয়। এই জন্য বলি বউ আমার থেকে চকলেট চায় না কেন? দেবর এত চকলেট দিলে বরের চকলেটের আর কি দরকার? জানো, দেবর তো দোকানের চকলেট খাওয়ায়, তুমি যা মিষ্টি খাওয়াবে তার কাছে এসবের কোনো মূল্য নেই। আরিয়ান অনুর কথা শুনে লজ্জায় বিষম খায়। তাই ভাবি তোরে এমন কি বলছে রে, যাতে তুই বিষম খেয়ে লজ্জা লাল হয়ে গেছিস? দেবরজি, তুমি বুঝবে না, তোমার যখন বিয়ে হবে তখন বুঝবে। এই আয়ন ভাই, তোমার সমস্যা কি? সব সময় মানুষের ব্যক্তিগত ব্যাপারে নাক না গলারে বুঝি শান্তি পাও না? মৌ চুপ করবি, বড়দের ব্যাপারে নাক গলাতে নাই, নাক কাটা যাবে। তুমি যখন কথা বলো তখন কিছু হয় না, তাই বুঝি। ওদের ঝগড়ার মাঝে আরিয়ান অনুকে একপাশে বসিয়ে ফল খাওয়াতে শুরু করে। অনুকে খাবার খাওয়ানোর পর আবির, আরিয়ান, আয়াত, রাজ অন্যদিকে গিয়ে গল্প করতে শুরু করে। তা ভাইয়া, আপনার বোন যে ঝগড়াটে, তার বান্ধবী আবার এমন না তো? আরে না, রিমা একদম অনুর বিপরীত স্বভাবের মেয়ে। তাহলে ভালো, অনুর মতো আরেকটা এ বাড়িতে আসলে তো খবর ছিল। আচ্ছা ভাই, আপনাকে দেখে তো মনে হয় না কোনোদিন প্রেম করেছেন। প্রেম করি নাই, কিন্তু আমার রিমাকে ভালো লাগতো আর রিমাও আমাকে পছন্দ করতো।
প্রেম না করে এত দূর গেছেন কি করে? রুম ডেটিং করছেন নাকি? আপনার মতো মাইন্ডের মানুষ এসব কথা ছাড়া আর যে কোনো কথা চিন্তা করতে পারবেন না, তা সবার ভালো করে জানা আছে। রাজ, তোর সব ভালো কথার মাঝে বিকৃত মাইন্ডের কথা না বললেই পারিস। রাত সেখান থেকে উঠে সোজা চলে যায়। আয়াত বলে, আরে ওর কথা বাদ দেন, এমন চরিত্রের মানুষ অনেক পাওয়া যাবে সমাজে। এদিকে রিমা রেডি হয়ে অনুদের বাড়িতে চলে আসছে। নিচে সবার সাথে গল্প করছে। রিমা অনুর সাথে বসে গল্প করছে আর অনু জুস খাচ্ছে। এমন সময় মৌ কোথা থেকে এসে অনুর গায়ে ধাক্কা দেয় আর জুস অনু আর রিমার ড্রেসের ওপর পড়ে। সরি ভাবি, বুঝতে পারিনি, প্লিজ মাফ করে দাও। আরে বোকামে, সরির কি আছে? ভুল যে কারো থেকেই হতে পারে। তারপর অনু আর রিমা ওপরে ড্রেস ক্লিন করতে যায়। অনু বাথরুমে যায় কারণ জুসে পুকুরে ওর শাড়ি ভিজে গেছে। রিমা টিস্যু আর পানি দিয়ে হালকা করে ক্লিন করছে। তার জন্য রিমা ওড়নাটা বিছানার ওপর রেখে দেয়। এমন সময় রাজ অনুর রুমের সাইড দিয়ে যাবার সময় দেখে অনুর রুমের দরজা হালকা খোলা। রাজ দরজার ফাঁক দিয়ে উঁকি মেরে দেখে রিমাকে সেই সুন্দর লাগছে আর রুমের ভেতরে কেউ নেই, আবার রুমের বাইরে কেউ নেই। এটাই সুযোগ। রাজ রুমের ভেতরে গিয়ে সোজা রিমাকে পেছন থেকে জড়িয়ে ধরে। রিমা ভয় পেয়ে চিৎকার করতে যাবে, তার আগে রিমাকে বিছানাতে ফেলে মুখ চেপে ধরে। রিমা ভয়ে খুব পরিমাণ নার্ভাস হয়ে যায়। রাজ বলে, সুন্দরী, এ রুমে কেউ নাই, তোমাকে কে বাঁচাবে? আজ তোমার সাথে অনুর সম্মানও শেষ হয়ে যাবে। অনু বাথরুমের বাইরে এমন কথা শুনে কি হচ্ছে দেখতে দরজা খুলে সামনের দৃশ্য দেখে চোখ বড় বড় হয়ে গেল। সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে আসা অনু মুহূর্তে নিজেকে সামলে নিল। বিপদের সময় মাথা ঠান্ডা রাখলে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়। রিমার ওপর থেকে এত বড় জানোয়ার রূপী মানুষটাকে কিভাবে সরাবে, এই চিন্তা করে সে আস্তে করে বিছানার ঝাড়ুটা হাতে নিল। তারপর রাজ বলে চিৎকার করে উঠল। তার চিৎকারে যেই না রাজ ফিরে তাকালো, অমনি সজোরে ঝাড়ু দিয়ে রাজের মুখে আঘাত করলো। চোখে মুখে ঝাড়ু সরার খোঁচা খেয়ে রাজের তো অবস্থা খারাপ। আর্তনাদ করে উঠে দাঁড়িয়ে চোখ চেপে ধরলো সে। এবার জ্বলন্ত আগুনের ন্যায় ধপাধপ বাড়ি শুরু করলো অনু। ঝাড়ু সরার খোঁচায় রাজ তেমন রুখে দাঁড়াতে পারল না, চিটপটাং শুয়ে গড়াগড়ি শুরু করলো। তারপর অনু বলে, জীবনে যদি কোনো মেয়ের সাথে এমন কিছু করতে ইচ্ছে হয় তাহলে আজকের এই মেয়ের কথা মনে রাখবি শয়তান। অনেক সময় ধরে মারতে মারতে অনু নিজে ক্লান্ত হয়ে যায়। হঠাৎ ওর পেটে ব্যথা করে ওঠে, তাই দরজা খুলে রাজকে রুমের বাইরে বের করে দেয় আত্মরা অবস্থা করে। তারপর অনু রিমার কাছে গিয়ে রিমাকে জড়িয়ে ধরে কান্না করে। রিমা নিজেকে ঠিক করে বলে, আরে তোর মতো বান্ধবী থাকলে কি আর কিছু লাগে? তুই রাজকে যা শিক্ষা দিয়েছিস তা কোনো দিনও ভুলবে না। তবুও আমাকে মাফ করে দিস। আমার জন্য শয়তান তোকে টাচ করার সাহস পেয়েছে। আচ্ছা সব বাদ দে, তুই ঠিক আছিস তো? বলে চুপ করে বিছানাতে শুয়ে পড়ে। তারপর বলে, আমার ভালো লাগছে না, তুই নিচে যা, আমি রেডি হয়ে আসছি। রিমা অনুকে দেখে খুব ভয় করছিল। আরিয়ান এসে বলে, অনুর কি হয়েছে? রিমা তারপর সবকিছু বলে। আরিয়ান আয়াত সব শুনে তো রাজকে খুন করতে চায়। তারপর রিমা আবার বলে, অনু আজ যা শিক্ষা দিয়েছে তারপর আর আপনাদের কিছু করতে হবে না। একটু ক্লান্ততায় রেস্ট করলে ঠিক হয়ে যাবে। থাক, তুই অসুস্থ, তোকে ছেড়ে আমি কোনো অনুষ্ঠান করতে পারবো না। প্লিজ তোমরা নিচে যাও, অনুষ্ঠান কন্টিনিউ করো, আমি পরে যাচ্ছি। তোমরা অনুষ্ঠান না করলে আমি কিন্তু কষ্ট পাবো। আবির বা বাড়ির কেউ আর কিছু বলে না, জানে অনু সবাইকে হাসি খুশি দেখতে চাই। এখন যদি না করে দেয় তাহলে অনু খুব কষ্ট পাবে, তাই সবার ইচ্ছা না থাকা সত্ত্বেও নিচে চলে যায়। আরিয়ান অনুর সাথে ওপরে থাকে, যদি অনুর কিছু দরকার হয় তাই। তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? রাজ আজ যা করেছে তার জন্য। আরে রাজের কথা বাদ দাও, আমার ভাইয়ের খুশির একটা দিন, এসব কথা বাদ দাও। তারপর অনু আরিয়ানকে জোর করে নিচে পাঠিয়ে দেয়। নিচে কারো মন ভালো নেই, এমন ঘটনা ঘটেছে। তারপর আবার বাড়ির প্রাণ অনু অসুস্থ। অনু বুঝতে পারে সে নিচে না গেলে আজ বাড়িতে অনুষ্ঠান হবে না। তাই অনু শাড়ি ঠিকঠাক করে রুম থেকে বেরিয়ে সিঁড়িতে নিচে নামতে আসে। ঠিক সেই সময় কেউ অনুকে পেছন থেকে ধাক্কা দিয়ে দেয়। অনু আচমকা এমন ধাক্কা খেয়ে তাল সামলে উঠতে পারে না, পাশের দেওয়ালে মাথায় বাড়ি খায়, কিন্তু ভাগ্য ভালো পেটে আঘাত লাগে না। তার সাথে অনু শাড়িতে পা বেঁধে সিঁড়িতে পড়ে যেতে লাগে। সেই সময় রিমা এসে অনু বলে চিৎকার দিয়ে ধরে ফেলে। রিমা অনুকে ধরে কান্না করতে থাকে। রিমা চিৎকার শুনে সবাই সিঁড়িতে চলে আসে। অনুর কপালে রক্ত দেখে সবাই ভয় পেয়ে যায়, না জানি কোনো অঘটন ঘটেছে কিনা। তারপর অনু ভয়ে জ্ঞান হারিয়ে ফেলে। আরিয়ান কোনো কথা না বলে অনুকে দ্রুত কোলে নিয়ে গাড়িতে বসে। অনুর এমন অবস্থা দেখে আরিয়ানের হাত পা কাঁপতে শুরু করে। আয়াত বুঝতে পারে তার ভাই অনুকে নিয়ে খুব টেনশনে আছে, না জানি কোনো খারাপ খবর শুনতে হয়। আয়াত এগিয়ে গিয়ে আরিয়ানের গাড়ি ড্রাইভ করে।
আরিয়ান অনুকে নিয়ে পেছনের সিটে বসে খুব শক্ত করে জড়িয়ে ধরে থাকে। এই বুঝে অনুর কিছু হয়ে যাবে সেই ভয়ে। এদিকে বাড়ির সবাই সিঁড়িতে মূর্তির মতন দাঁড়িয়ে আছে। আজ কি হচ্ছে এসব অনুর সাথে বুঝতে পারছে না। এমন সময় মৌ ওপর থেকে নেমে এসে বলে, সবাই এখানে এইভাবে দাঁড়িয়ে আছেন কেন? অনু সিঁড়িতে পড়ে যাচ্ছিল, আমি এসে ধরে ফেলি। তা ভাবির পেটে লাগে নাই তো? তাহলে বাচ্চাটা বাঁচবে না কিন্তু। মৌ, এসব কি ধরনের কথা? বাড়ির মেয়ে হয়ে বাড়ির বউ সম্পর্কে এমন কথা তোমার ভাবা উচিত না। আমাদের এখন এসব কথা বাদ দিয়ে হাসপাতালে যাওয়া উচিত। চলো। না জানি ভাইয়া অনুকে নিয়ে একা কি করছে। তারপর সবাই হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে আয়াত তার চেনা হাসপাতালে অনুকে নিয়ে আসে। সেই হাসপাতালের বাইরে গাড়ি পার্ক করতে আরিয়ান অনুকে কোলে করে নিয়ে আসে। আয়াত ডাক্তার হওয়ার জন্য তার পরিচিত মহিলা বিশেষজ্ঞ ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল গাড়িতে আসার সময়। আরিয়ান অনুকে আনার সাথে সাথে ডাক্তারের চেম্বারে নিয়ে সেখানে বেডের ওপর শুইয়ে দেয়। ডাক্তার প্রথমে মাথায় ব্যান্ডেজ করে দেয়। তারপর বেবি ঠিক আছে কিনা তা দেখতে আলট্রা করে। আলট্রাসোনোগ্রাফিতে দেখে বাচ্চা আল্লাহর রহমতে ভালো আছে। আর একটা বাচ্চা না, 2টা বেবি হবে অনুর। ডাক্তার অনুকে দেখে আয়াতকে বলে, আপনাদের অভিনন্দন, কারণ আপনাদের একসাথে 2টা বেবি হবে, তাই ডাবল মিষ্টি পাওনা হলো আমার। আরিয়ান আয়াতকে জড়িয়ে ধরে খুশিতে বলে, আয়াত রে, আমার একসাথে 2টা বেবি হবে, ভাবা যায় বলতো? এটা পুরো স্বপ্নের মতো লাগছে। ভাবা যায় একসাথে 2টা পিচ্ছি চাচ্চু বলে ডাকবে। অনুর এখনো জ্ঞান ফিরছে না কেন ডাক্তার? আসলে অনুর শরীর খুব দুর্বল আর মাথায় আঘাত পেয়েছে, তার জন্য জ্ঞান ফিরতে দেরি হবে। সাথে একটু ঘুমের ইঞ্জেকশনও দেওয়া হয়েছে, তো তাই। আমরা কি অনুকে বাড়িতে নিয়ে যেতে পারি? জি অবশ্যই পারেন, তেমন কোনো সমস্যা নেই। এরপর থেকে তার খাওয়ার পাওয়ার দিকে বেশি খেয়াল রাখবেন, তাহলেই হবে। আর কোনো সমস্যা হলে আয়াত আমার সাথে যোগাযোগ করবে। আরিয়ান কেবিনের বাইরে এসে দেখে বাড়ির সবাই সেখানে উপস্থিত। আরিয়ান সবার উদ্দেশ্য করে বলে, আমি এখান থেকে সোজা অনুকে আমার সাথে আমাদের বাড়িতে নিয়ে যাব। আবিরের বাড়ির কেউ কোনো কথা বলে না। আরিয়ান অনুকে নিয়ে সোজা গাড়িতে নিয়ে বসে। এদিকে ডাক্তারের সাথে কথা বলে বাইরে এসে সবার মলিন মুখ দেখে বলে, আরে তোমাদের এত টেনশন করার কিছু নাই, কারণ ভাবি ভালো আছে। আর সব থেকে খুশির খবর হচ্ছে আমাদের বাড়িতে একটা না 2টা বেবি হবে। মানে কি? মানে হচ্ছে ভাবির যমজ বাচ্চা হবে। আমরা ডাবল খুশি এনজয় করব। আয়াতের মুখে এমন কথা শুনে তো সবাই সেই খুশি। তাদের বাড়িতে একসাথে 2টো বাচ্চা আসবে, এমন কথা ভাবতেই খুশি দ্বিগুণ হয়ে যায়। আবির আয়াতকে জড়িয়ে ধরে বলে, ভাবা যায় এতদিন বেবির জন্য খুশি ছিলাম, কিন্তু আজ 2টা বেবির জন্য বেশি খুশি। দেখেছো রিমা, আমাদের বিয়ের পর 2টা বেবি মামা মামি বলে বাড়ি মাথায় করে রাখবে। সবাই 2টা বেবির কথা শুনে এত খুশি যে আশেপাশে মানুষের কথা মনে নেই তাদের। তারপর সবাই সবার বাড়িতে চলে যায়। এদিকে আরিয়ান অনুকে বিছানাতে শুয়ে দিয়ে চুপচাপ সোফা সেটে বসে থাকে। আয়াত এসে আরিয়ানের পাশে বসে বলে, কি এত চিন্তা করছিস ভাইয়া? রাজ আজ যা করেছে তারপর কি করা উচিত জানি না। আরে ভাই, শয়তানকে ভাবি যে শিক্ষা দিয়েছে তার উপর শিওর ভালো হয়ে যাবে। গিরগিটি কি কখনো তার রং বদলানো ছাড়বে বল? তুই কি রাজকে নিয়ে ভয় পাচ্ছিস ভাইয়া? ভয় তো হচ্ছে। যদিও অনু আর বেবিদের কিছু করতে চাই তখন। বেবিদের যেমন স্ট্রং মা আর এমন চাচা আর বাবা থাকতে চিন্তা কিসের বলতো? শুধু তোর ভরসাতে আমি নিজেকে সাহস জোগাতে পারি। ভাই, যদি ভাইয়ের সাহস না হতে পারি তাহলে জীবনে কোন কাজে আসবো বলতো? আচ্ছা, তুই রুমে যা, অনেক রাত হয়ে গেছে। নিজের রুমে গিয়ে রেস্ট কর। তুই কি করবি? আজ রাতে আর ঘুম আসবে না, এভাবে বসে থাকবো আর অনুকে পাহারা দিব। আমিও তোর সাথে আজ এখানে বসে থাকবো। আয়াত বাচ্চাদের মতো করে না, যা রুমে গিয়ে ঘুম দে। এভাবে রাত জাগার কোনো মানে হয় না। তুই যদি বেবিদের বাবা, আমি বেবিদের চাচা হই, কথাটা ভুলে যাবি না। একদম, দেখছি অনুর মতো কথা বলা শিখে গেছিস। দেখতে হবে না ভাবিটা কার। অনুর সাথে যেমন পারি না ঠিক তেমন তোর সাথে কথা বলে পারবো না। আয়াত কিছু না বলে আরিয়ানকে জড়িয়ে ধরে। 2 ভাই সোফা সেটের উপর সারা রাত গল্প করতে করতে কখন চোখ ঘুমিয়ে গেছে তা কেউ জানে না। সকালে অনু ঘুম ভেঙে দেখে সোফা সেটের উপর আরিয়ান আয়াত নিজেদের আষ্টে পৃষ্ঠে ধরে শুয়ে আছে। অনুর ওদের এভাবে দেখতে বেশ ভালো লাগছিল। সে বালিশের পাশ থেকে ফোনটা নিয়ে তাড়াতাড়ি কয়েকটা ছবি মোবাইল ফোনে তুলে রাখে। তারপর অনু ফ্রেশ হয়ে সে বিছানায় বসে পড়ে, কারণ ওর মাথা ব্যথা করছে আর ঘুরছিল। হঠাৎ আরিয়ানের ঘুম ভেঙে দেখে অনু মাথায় হাত দিয়ে ধরে বসে আছে। আরিয়ান তাড়াতাড়ি অনুর কাছে গিয়ে বলে, তুই ঠিক আছো তো? একটু মাথা ব্যথা করছে আর ঘুরছিল, তাই বসে আছি। তেমন কিছু না, মাথা কেটে গেছে, সেই জন্য এমন লাগছে তোমার। তার জন্য হবে হয়তো। আচ্ছা,
কাল তুমি সিঁড়ি থেকে কি করে পড়ে যাচ্ছিলে?